তখন আমি দেখি চারিদিক থেকে চিৎকার, রুমা চিৎকার উচ্চস্বরে কাঁদছে। কে? এই প্রশ্ন করলি কে? আমিও বুঝতে পারিনি সেটা কে। কে? So hello guys, good evening everyone. তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো লেটস স্টার্ট। আজকে আমার সাথে কে আছে? আজকে আমার সাথে আছে রূপা। আমাকে রূপার পাঠে পেয়েছে, মানে আমার এতদিন ধরে চ্যানেলে যতজন আসছে সবারই নাম, মানে রূপা, সবারই নামের একটা মানে কত রূপা আছে দুনিয়ায় আমি জানি না। না, সবই রূপা। এর আগে এসেছে রূপাদি, সেও রূপা, অনন্ত রূপা। তারপরে আরেকজন এসেছে ছোট রূপা, মানে আর দিয়ে শুরু। তো যাই হোক, আমার সাথে আছে রূপাদি, আর রূপাদির সঙ্গে কে আছে? আমি রুমা দে। নমস্কার। তো আজকে আমরা কিসের উপর আলোচনা করবো? আপনারা জানেন আমরা কিসের উপর আলোচনা করব। তো কিছু জীবনে আমার প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আছে, যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি। তো সেরকম রূপাদিরও আছে। তো রূপাদির পরিচিতি আছে। রূপাদি একজন স্ক্রিপ্ট রাইটার, রূপাদি একজন পোয়েট্রি, গল্প লেখে, কবিতা লেখে, তারপরে গল্প লেখে, তারপরে হচ্ছে অ্যাঙ্কারিংও করে। আমি একটা ঈশ্বর প্রেমী, যেটা তুই নিয়ে এসে করেছিস, মানে আমরা তো ভগবান বিশ্বাস করি, সাথে সাথে আমাদের অন্ধকার জগৎ আমরা বিশ্বাস করি, সেই নিয়ে একটা সুন্দর একটা লেখা আরম্ভ করেছিস। আচ্ছা, মানে রূপাদির হচ্ছে অনেক গুণ, মাল্টি ট্যালেন্টেড আর কি। তো রূপাদি কিন্তু আবার আধ্যাত্মিক জগতের সাথেও যুক্ত। তুই তো এও করিস না, ওই যে একটা আশ্রমও করেছে রূপাদি রিসেন্টলি বর্ধমানে। হ্যাঁ, বর্ধমান বলশিতে আমার আশ্রমটা রয়েছে। হ্যাঁ, নতুন একটা আশ্রমও করেছে রূপাদি ওখানে। আপাতত ওখানে থাকি আমি আর কি। মানে আশ্রমেই থাকিস? হ্যাঁ, বেশিরভাগটা সময়টা একটু চেষ্টা করি থাকতে আর কি। আচ্ছা, তো জীবনের অনেক এক্সপিরিয়েন্স আমরা পার করে এসেছি। আমার সাথে বহু দিনের সম্পর্ক, লাস্ট 20 বছর ধরে হবে, অ্যাটলিস্ট 20 বছর হয়ে গেছে। তো আপনারা শুনুন, আমি তো আমার অনেক এক্সপিরিয়েন্স শোনাই, তো আজকে রূপাদির মুখ থেকে রূপাদির লাইফের এক্সপিরিয়েন্স রূপাদি শোনাবে। তো তোকে আমার সবার প্রথমে একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমি আমার লাইভে বলছি, আমার লাইফে বলছি, তো আমার এখানে যেই আসে পডকাস্টে, আমি সবাইকে একটা প্রশ্ন সবার প্রথম যেটা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে তুই আমাকে বল, তুই কি ভূতে বিশ্বাস করিস? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ভগবান যেমন আছে, হ্যাঁ, অপদেবতাও সেরকম আছে। তোর কেন মনে হয় যে ভূত এক্সিস্ট করে বা ভূত আছে? তোর এটা কেন মনে হয়? কারণ তো ভূত আছে, এটা তোর কেন মনে হয়? মানে তুই এমন কি দেখেছিস, এমন কি ফিল করেছিস, যেটা থেকে তোর এরকম মনে হয়েছে? আসলে তুই প্রশ্নটাই এমন করেছিস, আমার বলতে হবে পুরো? হ্যাঁ, বলতে তো হবে, পাবলিককে এটা শোনাতে হবে। অ্যাকচুয়ালি আমি আগে ইউটিউবে আমি অনেক অনেকটা সময়, মানে জীবনের পড়াশোনা করতে করতে, সংসার করতে করতে বহু সময় কিন্তু আমি শ্মশানেও কাটিয়েছি। আচ্ছা, মানে রীতিমতো আমাদের কালীঘাট শ্মশান থেকে শুরু করে আমি বহু শ্মশানে কাটিয়েছি। দীর্ঘ বছর দুয়েক আমি গুসকরায় দীঘা মহাশ্মশানে, যেখানে দিনের বেলা মানুষ যায় না, ভয় পায়, সেখানে মানে রাত্রিবেলা তো প্রশ্ন উঠছে না, আমি সেখানে দীর্ঘ 2 বছর ছিলাম। সেখানে একটা পরবর্তীকালে শিব ঠাকুর, শিবলিঙ্গ পেয়েছি, সেটা আমি জাগিয়েছি সবাই মিলে গ্রামের। আমি এরকম অনেক অভিজ্ঞতা আছে। আচ্ছা, তারাপীঠে তো আছে, তারাপীঠ মহাশ্মশানে আমি মানে এখানে মানে একাধিকবার আমি শ্মশানে, মণিকর্ণিকা ঘাটে, রিসেন্ট আমি বেনারসে মণিকর্ণিকা ঘাটে আমি গিয়ে বসেছিলাম ঘন্টার পর ঘন্টা। এবং পুরী স্বর্গদ্বার, যেখানে একসাথে অনেক সব পোড়ানো হয়, সেখানেও আমি থেকেছি। মানে শ্মশানে তুই একদম ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছি। তোর সবার প্রথম মানে কবে মনে হয়েছে যে মানে এই জিনিসের সাথে তোর মানে হয় না যে মনে হয় যে একটা প্রথম ঘটনা যেরকম ঘটেছে, যেটা থেকে তোর এই বিশ্বাসটা জন্মেছে যে এই জিনিস এক্সিস্ট করে, মানে ভূত এক্সিস্ট করে, আর তুই নিজেও ধীরে ধীরে আধ্যাত্মিক জগতে চলে গেছিস? এটা তো সত্যি কথা। যে রূপাদিকে আমি চিনতাম, সেই রূপাদিতে তখন মানে অন্য ফিল্ডে কাজ করতো আর কি, কিন্তু তুই ধীরে ধীরে পুরো আধ্যাত্মিক জগতে চলে গেলি।
তারপরে মাঝখানে রূপাদির মাথাতে পুরো জটাও হয়ে গেছিল, যেটা রূপাদি কিছুদিন কামরূপ আগে আর কি, কামাখ্যায় গিয়ে হ্যাঁ, বছর খানেক আগে কামরূপ কামাখ্যায় গিয়ে। গিয়ে আমি জট কেটেছি, আচ্ছা, ন্যাড়া হয়েছিলাম। হ্যাঁ, আবার এই ন্যাড়া হওয়ার পরে আমার এই চুল হয়েছে, হয়েছে নতুন যেটা চুল এসেছে। নতুন যেটা তো চুল হয়েছে। সবার প্রথম দিন মানে জীবনের এক্সপিরিয়েন্স বল, যে দিন থেকে তোর মনে হয়েছে যে যে হ্যাঁ এই জিনিসটা আমার আমি না বিশ্বাস আসলে করি। সত্যি কথা বলতে না রুমা, হ্যাঁ, আমার না মানে শ্মশানে আমি এটা লিখেছিও বহুবার, লিখি, লেখার মধ্যে আমার এটা থাকে যে আহ, মানুষের এক এক মানে মাসে একবার করে বা 2 মাস 3 মাস অন্তর একবার করে শ্মশানে গিয়ে বসে থাকা উচিত। তার কারণ আমাদের মানে আমাদের শেষটা, হুম, আমাদের জীবনের শেষটা হয় মাটিতে কবরে, আর নয় শ্মশানে, হ্যাঁ, দুটোর মধ্যে। হ্যাঁ, এবার এই জায়গাগুলোতে একটু গিয়ে বসে থাকা উচিত। তাতে কি হয়, নিজের ভেতরের অন্তরাত্মা, অস্তিত্ব, পরমাত্মা, এরা সব একসাথে হয়ে মনকে শান্তও করে। এবং নিজেকে আমি দেখছি যে আমি পুড়ছি, আমার দেহ আহ, শুয়ে আছে, মানুষে কাঁধে করে নিয়ে এসছে, এবং একটু চাল, একটু আহ, তিল আর কলা একটু দিয়ে গলার মধ্যে দিয়ে রাখছে, ছোঁয়াচ্ছে। তারপর কাঠি দিয়ে একটু কাছের মানুষ ঘুরে মুখের মধ্যে আগুন দিচ্ছে। এটা বহু যারা যায় শ্মশানে তারা দেখে। এবং আমার মনে হয় আহ এখান থেকে একটা ব্যাপার আমার এসছে যে আমি আমার ওখানে, আমি যেখানে যা আশ্রম করেছি না, হুম, সেখানেও মানে দুই পাশে দুটো শ্মশান। আচ্ছা, হ্যাঁ, তুই যখন যাবি তখন দেখতে পারবি। প্রথম একটা শ্মশান ক্রস করে আসবি, তারপর আরেকটা আমার জানলা খুললে বা বাথরুমের ওই পারেই শ্মশান, মাঝখানে করি নদী, মাঝখানে আমি। আশ্রম করে। হ্যাঁ, আশ্রম এরকম। আচ্ছা, তুই যেটা বলছিলি সেই পয়েন্টে আসি, যে কিভাবে দেখে মানে রিয়ালাইজ করেছি, তাই তো? এইটা কেন জানি না, মানে একটা, অনেকেই বলে থাকে যে শ্মশানে গেলে শরীর ভার করে বা শ্মশানে গেলে এটা, কিন্তু আমি দেখেছি আত্মা বিভিন্ন রকমের ভাবে তো মারা যায়, হুম, মানে মারা যায় বিভিন্ন ভাবে, মারা যায়। নর্মাল ডেথ হয়, কেউ সুইসাইড করে, বহু বহু, মানে বললাম না হুম, আমি বহু দেখেছি এরকম। হুম, এবার এক একটা ওই এক একটা ভাইবস আমরা বলবো, সেই আত্মাগুলো কিন্তু মানে আমি আমি যেটা দেখেছি, অনুভব করেছি, আমার শরীর গা ভারও করে না, আমি একা একা বসে থাকি। আমার কোনো কিছু, আমার মনে হয় ওদের মনের কথা আমি একটু বুঝতে চেষ্টা করি, বা সবাই হয়তো হাসবে বা সবাই বলবে এটা কি কথা, কিন্তু সত্যি কথা। মানে আমরা যেমন ভগবানকে প্রণাম করি, আমি এরকম ওদেরকে প্রণাম করি। না তোর প্রথম কবে মনে হয়েছে, একটা তো ইনসিডেন্ট হয় যে যেমন আমার হয়েছিল একটা ফ্ল্যাটে, হ্যাঁ, সেদিন থেকে আমার মনে হলো যে আমার আশেপাশে কিছু ব্যাপার, যে আমি যে আগে ফ্ল্যাটটায় থাকতাম সেটা তো হন্টেড, তুই তো জানতিস, তুই তো গেছিস সেই ফ্ল্যাটে। মানে রূপাদিরও এরকম প্রবলেম হয়েছিল আমার ফ্ল্যাটে গিয়ে। তোর কোন দিন প্রথম যে তুই এই জিনিসের প্রতি, দেখ তুই আজকে আধ্যাত্মিক জগতে যে চলে গেছিস সেটা তুই উম মানে এই জগৎটাতে তুই এমনি এমনি চলে যাসনি যে হঠাৎ করে মনে হয়েছে আমি আধ্যাত্মিক জগতে চলে যাবো, ওরকম ব্যাপার নেই। তো আমি সেটাই জিজ্ঞাসা করছি আর কি, যে কবে তোর এরকম একটা ফিলিংস হয়েছে যে তোর মনে হয়েছে যে জিনিস এক্সিস্ট করে বা আছে। হ্যাঁ, ঠিক কথা। আমার জীবনে এরকম একটা খুব সেটা হয়েছে 9-10 বছর আগেকার একটা ঘটনা বলছি, খুব সত্যি কথা। এবং অলৌকিক কিছু একটা ঘটনা আমি বলছি, যেটা সবাই শুনুক, তুইও শোন। আমি বর্ধমান ঝাপটের ঢাল, হুম, জায়গাটার নাম ঝাপটের ঢাল, যেখানে আমার আশ্রম। হুম, ঠিক আছে, সেই ঝাপটের ঢাল শান্তিনিকেতন যেতেই পড়ে, সেখানে আহ, আশ্রমটা মানে মাজার, একদিকে মাজার আর আরেকদিকে মা মনসা দেবীর থান। সেখানে বুকা বাবা আছেন, ডাক্তারবাবু আছেন, এবং আমাদের বহু ভক্তগণ, ভাই ভাই বোনেরা সবাই আসেন, মাজারে আসেন। সেখানে কখনো আমার কিছু মনে হয়নি। ওই তুহিন বলে একটা ভাই আমার, হুম, ওর প্রত্যেক দিনই কাজ ছিল যে ধূপ ধুনা দেওয়া বুকা বাবার ওই ওই মাজারে, আশ্রমে, বা আমাদের মা মনসা দেবীর থানে। তুহিন আমাকে একদিনকে বিকেলে বলছে, প্রায়ই বলতো, রূপাদি তোমাকে একটা জায়গায় আমি নিয়ে যাব। তা এরকম বলার পরে তখন আমি
বললাম ঠিক একদিন ঠিক করাই হলো যে আহ, আমি যাব, মানে আমাকে নিয়ে যাবে। হুম। তুহিন বাবার থেকে বাইক নিয়ে আমি এবং আমার এক সাধু সাধু সে তুহিনের সাথে গেলাম আমরা। অনেকটা দূর, ওই বুকা বাবার আশ্রম থেকে অনেকটা দূর, মানে গ্রামের ভেতরে ঢুকতে হবে। এবার আমাদেরকে আবার তুহিন এটাও বারবার বলছে, রূপাদি আমরা কিন্তু সন্ধে হওয়ার আগেও কিন্তু আমাদেরকে ফিরতে হবে। আমাদের মাথায় সেটা ছিল আমাদের, বেশ ভালো কথা। আমরা তিনজন যাচ্ছি, হঠাৎ তুহিন এক জায়গায় গিয়ে বলল এখানে বাইকটা থামাতে হবে, আমরা পায়ে হেঁটে যাব। ভালো কথা, আমারও খুব কৌতূহল হচ্ছিল যে ব্যাপারটা কি। তখন আমি না, খুব আজও মনে পড়ে এই ঘটনাটা, যে গা কাটা দিয়ে উঠছে আমাদের। কথাটা বলবো আমি আমি আমরা তিনজন বাইকটা থামিয়ে আমরা যাচ্ছি। যেই আমরা পাটা দেব, মানে ওই ওই জায়গাটার মধ্যে পাটা দেব, যেই জায়গাটার মধ্যে মানে আমরা যাবো আর কি, ধরো ওই জায়গাটায়, হুম। এখান থেকে ওখানটা আমরা যাচ্ছি, গা কাটা দিচ্ছে দেখ আমার। আমি ওই জায়গাটায় পা দিয়ে দিয়েছি, প্রথম পাটা আমি দিয়েছি, ওরা দুজন পেছনে। আর আমি ওদেরকে ধরে রেখেছিলাম, আমাকে ওরা ধরে রেখেছিল। আমি যেখানে যে একটু মন্ত্র জপ করি, তো তখন আমি দেখি চারিদিক থেকে চিৎকার, ডুমা চিৎকার, উচ্চ স্বরে কাঁদছে। কে? এই প্রশ্ন করলি কে? আমিও বুঝতে পারিনি সেটা কে, কে এরকম কাঁদছে প্রথম বুঝতে পারিনি। আচ্ছা, তুহিনের কাছে? গল্প শুনেছিলাম যে ওখানে যায় না কেউ, হুম। ওই গ্রামটাতে যায় না, হ্যাঁ। ওই জায়গাটাতে কেউ যায় না। হুম। কিন্তু সেটা যেহেতু আমি দেখতে চেয়েছি বারবার করে, চল আমি দেখবো কি আছে কি আছে, হুম। সেজন্য আমাকে নিয়ে আসা হয়েছে। হুম। এইবার ওই যে চিৎকার করছে, আমার মাথার মধ্যে, ওখানে আবার একটা কল ছিল, হুম। আমার চট করে মাথার মধ্যে কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না। আমি না, ওরা ওরা আমাকে দুজনে দেখছে, হুম। ওরা দুজন কিন্তু আমাকে ছাড়েনি, হুম। ধরে আছে। আমি মানে ওদেরকে বলছি যে আমি প্রণাম করছি ওদেরকে, আর বলছি যে তোমরা শান্ত হও, আমরা কিন্তু তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, বিশ্বাস করো। আমি এইরকম কথা বলছি, এই যে যেমন তোর সাথে কথা বলছি, ক্যামেরার সামনে কথা বলছি, ওই রকম কথা বলছি। আমরা কিন্তু তোমাদেরকে কোনো ক্ষতি করতে আসিনি, আর একটু শান্ত হও, আমরা একটু দেখে আমি চলে যাব, আমি একটু ধূপকাঠি জ্বালিয়ে চলে যাব, ঠিক এই কথাটা। কি বুঝতে মানে রুমা পুরো টোটাল স্টপ হয়ে গেল, মানে পুরো শান্ত। ওরা তো চায় না না ওদেরকে হ্যাঁ, তো ডিস্টার্ব ডিস্টার্ব করুক। মানে এবার পা ধুলাম, ধুয়ে পা ধুয়ে তারপর আমাকে তুহিন দেখাচ্ছে। আহ, মানে তারা ওই কেউ সাধনা করেছে এখানে থাকতেন, একটা মা থাকতেন, একটা সেটা একটা দেখালো, তারপর তার ঘর দেখালো। তারপর আরেকটু দূরে আমার যেন কেমন মনে হচ্ছে বাবা মহাদেব তাহলে এখানে থাকবে, তাহলে মা থাকবে, মা কালী থাকবে। তখন আমি আরো এগিয়ে গেলাম, ওরাও আমার সাথে সাথেই আছে। সত্যি সত্যি দেখলাম যে ত্রিশূল গাঁথা, পরপর ত্রিশূল গাঁথা। আচ্ছা, আর ইন টাইম বাবা ফোন করছে সমানে ফোনে। মানে তোর যে হ্যাঁ হ্যাঁ, গুরুদেব, গুরুদেব। বুকা বাবা ফোন করছে, রূপা কোথায় গেল, রূপা কোথায় গেল। না আমাদেরকে একটু মানে নিষিদ্ধই ছিল বেরোনো। তারপর আমি অনেকক্ষণ ঘুরলাম, আমার কিরকম যেন একটা কান্না কান্না ভাব পাচ্ছে। ওই যে তুই বললি, ওই আমার সারা শরীরে একটা মনে হলো এখানে কেউ, কিছু একটা ঘটনা আছে বা কিছু একটা আত্মারা কষ্ট পাচ্ছে। তারপর আমি ধূপকাঠি জ্বালালাম। তারপর তুহিন আমাকে বললো যে রূপাদি এবার চলো, যেতে হবে, বাবা অনেকবার ফোন করেছে, রূপাকে নিয়ে আয়। তারপর আমি ওদেরকে আবারও হাঁটু গেড়ে বসে প্রণাম করে, ওরাও প্রণাম করলো আমার সাথে সাথে, প্রণাম করে তারপর আমরা বেরিয়ে আসলাম। সেই আবার চিৎকার। তারপর পরে শোনা গেল বাবার কাছে, বাবা জিজ্ঞেস করাতে আমরা সত্যি কথাটাই বললাম, বাবা আজকে ওই গ্রামে গিয়েছিলাম, আমাদের এরকম এরকম অভিজ্ঞতা হলো আমার। তখন বাবা ঘটনাটা বলল, ওই গ্রামে আজও কেউ যায় না, এবং এখনো ওই রকম একটা হন্টেড, মানে অনেক লোক একসাথে, কি রোগ হয়েছিল বলতে পারছি না, অনেক লোক আর কি মারা গেছে, তার অতৃপ্ত আত্মা হয়তো আজও কষ্ট পাচ্ছে বা কাঁদছে। আচ্ছা, ওই জন্যই ওই তুই জন্য অতগুলো ওরকম চিৎকার শুনেছিলিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আর তুই আমাকে আরো একটা কিছু বলতে যাচ্ছিলিস, ঘরে তখন যে এরকম ঘটনা তোর সাথে হয়েছে। হ্যাঁ, অনেক
এরকম অনেক ঘটনাই হয়েছে। মানে আমি বলছি তারাপীঠে ওই বক্রেশ্বর বলে নাম শুনেছিস? হ্যাঁ, বক্রেশ্বর, বক্রেশ্বর। তারাপীঠ বক্রেশ্বর। আচ্ছা, সেই সময়ও ওই আমরা ওই বক্রেশ্বরে ওখানে আমি হুম। একটা অনেক দূর দূরান্ত গ্রামে হয় না, হ্যাঁ। গ্রাম থেকে আসে মরা পোড়াতে। এবার আমি তো সাধনা করছি, মানে আমার সাধনা বলতে আমি ভূতের মতনই আমি নিজেই বসে থাকি। আচ্ছা। বুঝেছিস? ধর এইটা একটা শ্মশান, আমি ভূতের মতনই বসে থাকবো এখানে, চুপচাপ করে বসে দেখতে থাকবো। হুম। এটাই আমার আমার আমি মানে এটাই ভালো লাগে আমার। আচ্ছা, হ্যাঁ, এবার একাকিত্ব যাকে বলে। একাকিত্ব একদম। এবার দেখছি মরা নিয়ে এসছে, 10-12 জন মরা নিয়ে এসছে, আর সবারই গামছা বাঁধা, আর যেমন হয় নর্মাল গ্রামের জল আর গামছা, এরকম পোটলা গামছা, পোটলা পোটলা সব নিয়ে এসছে। তারপর ওরা আমাকে দেখে খানিকটা অবাকই হয়েছে যে এরকম গ্রামের একটা পরিবেশে এরকম একজন মহিলা কি করে বসে থাকে। তারপর আমি জিজ্ঞেস করলাম যে কোথা থেকে এসছো? বলছে অনেক দূর, 14-15 কিলোমিটার। আচ্ছা। আমি বলছি বাবা তোমরা কি হেঁটে এসছো? বলছে হ্যাঁ বেশিরভাগ হেঁটে এসছি, বাইকে এসছি। আমি তার এই মরা এরকম মিশে মানে কিভাবে মারা গেল এইসব বলছি। আমি সেদিন আমার কি হয়েছে, আমি না ওই গ্রামের মরা তো ওই কাঠ ফাট একটু কম পাওয়া যায়, মানে কাঠ এবং কেরোসিন তেল এগুলো দিয়ে তো পোড়ায়, হুম। কাঠের ইসেতে, জালে। কাঠটা খুব কম ছিল, অল্প কাঠ দিয়ে দেহটাকে রেখেছে, হুম। দেহটাকে রেখেছে, দেহটা পুড়ছে, আমি নিজে দেখছি। পায়ের থেকে আগুনটা দিল, পায়ের তলা থেকে আগুনটা দিল, পায়ের এই এই ঠাইগুলো পুরো মানে ফেটে 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 এরকম যাচ্ছে হুম। স্কিনটা, বুঝলি, রস পড়ছে। এগুলো দেখছি বসে বসে, ওরা খুব অবাক, ওরা খুবই অবাক হচ্ছে। ওরা 2-1 জন আমাকে বললো এই জায়গাটা ভালো না, আপনি এখানে কেন বসে আছেন? তখন আমি দেখি যে আমি কিছু বললাম না ওদেরকে, চুপ হয়ে গেলাম। তারপর দেখি ওরা একটু দূরে গিয়ে সবাই না মুড়ি খাচ্ছে, আমাকেও একজন মহিলা মুড়ি দিয়ে গেল। আমি কি করব বলে, খান। তো খাবো। তারপর আমিও খাচ্ছি, অবচেতন মন আর কি। আমি দেখছি রুমা আবারও গা কাটা দিচ্ছে, দেখ মরাটাকে দিয়েছে তো, মরাটার অর্ধেক দেহ উঠে বসে আছে, ওটা তো জ্বালাতে জ্বালাতে উঠে জ্বালাতে যায় জ্বালাতে এরকম। উঠে যায়, একদম একদম ঠিক কথা, উঠে বসে আছে। এবার ওরা এসে একজন বাড়ি মেরে আবার ওকে শুয়ে দিল, হ্যাঁ। তারপর আবার পুড়ছে। তারপর যথারীতি যা হয়, দেহটাকে পুড়তে দেখলাম। ওরা পুরো সম্পূর্ণ হওয়ার আগেই ওরা বেরিয়ে গেল। আমাকে ওরা বলে গেল যে আপনিও চলে যান এখান থেকে, আপনি থাকবেন না, কারণ জায়গাটা ভালো না। ওটা একটা তারাপীঠ আর বক্রেশ্বরের মাঝখানে একটা শ্মশান। শ্মশান। তারপর আমি ওই দীঘা মহাশ্মশানে ছিলাম, সেখানে অনেক ঘটনা। তো সুশোভনদা গিয়ে তো বলে রাত্রেবেলা শো কোথায়, একটা ঘর, এখনো ঘরটা আছে, দালান হয়েছে কিন্তু ওই ঘরটা এখনো আছে। তারপর ছোট্ট একটা ঘর, মাথার সামনে মহাদেব, ওই মরা পোড়ানোর ওই কম্বল ফম্বল থাকে ওগুলো নিয়ে এসে তার মধ্যে বিছানা করে আমি আমার থেকে একটা চাদর নিয়ে ওই পেতে ওরকম ভাবে শোয়া। দিন গেছে ওরকম, ইট ইট 3-4টে ইট দিয়ে একটা উনান সাজিয়ে তার মধ্যে মাদু পরিমাণে সেদ্ধ ভাত করে খেয়েছি অনেক, এরকম আর কি। না, তুই আরেকটা আমাকে ঘটনা বলছিলিস না, যে ঘরে যখন বসেছিলাম বলতে যাচ্ছিলিস যে আমি ওটা তোকে এতে বলবো, মানে কোন ঘটনাটা এটা? একটা কিছু বলতে যাচ্ছিলিস তুই আমাকে, ভুলে গেছিস হয়তো। না, ভুলিনি, বলতে চাইছি না আর কি। না, বল সেটা, শুনি, পাবলিক শুনুক, দর্শক শুনুক। ওটা সুইসাইড ছিল বোধহয়, মনে হয়। রেল লাইনে তো অনেক সুইসাইড হয়, হুম। সুইসাইড হয় জানিস তো, রেল হ্যাঁ। লাইনে কাটা পড়ে। আমাদের খুব কাছের একজন মানুষও, সেও কাটা। এটা বেশ কিছু বছর আগে, মানে এরকম আর কি। ওই রেল লাইন ধরে হাঁটার মানে এটা শখে হয়েছিল আর কি, শখে রেল লাইন ধরে হাঁটছে, আর ও আগে আগে কে যাচ্ছে, হাঁটছি, আগে আগে কে যাচ্ছে, কে যাচ্ছে কিছুই দেখতে পাচ্ছি না, সে নিচে হাঁটছে কি হাঁটছে না কিছু বুঝতে পারছি না। আমার কিরকম যেন মনে হলো আমি হাই হাই এরকম করছি, কিছু সারা শব্দ নেই। তখন আমার স্তম্ভিত ফিরে আসতো, ইট ইজ রং, এটা কিছু একটা ভুলভাল, এটা ঠিক নয়।
তারপর সেই থেকে তখন বাড়িতে আসার পরে একটু বকা টকাও খেয়েছি, এসব করাটা ঠিক না, উচিত না। তখন কি রেল ঘটনা লাইনে তো ঘটবে? থাকেই, একদম, 100% থাকে, রেল রেল- লাইনে থাকবেই, কারণ এত সুইসাইড। সুইসাইড, তারপরে ট্রেনে কাটা পড়ে যায় অনেকে রেল লাইনে। আমাকে কিছুদিন আগে আমাকে ফেসবুকে একটা ফ্রেন্ড তারপর বলছিল। আমাদের যে এই যে মেট্রো স্টেশন গুলো আছে না, হ্যাঁ, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, বেশি দূর যেতে হবে না। হ্যাঁ, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আমি সবাইকে বলবো, আমাদের আশেপাশে যারা রয়েছে তারা রাত 10টার পর গিয়ে স্টেশনে শেষ মাথাতে, মানে যেখান থেকে স্টেশনটা মানে শুরু হয় আর কি, মানে মেট্রোটা দাঁড়ায়, মেট্রোর শেষ লেজটা, হুম, আর এইদিকে আসতে, আর ওইদিকে আসতে, এইদিকে মানে টালিগঞ্জের দিকে আসতে রাস্তা বলছি, হুম, বোঝা গেল? হুম। রবীন্দ্র সরোবর থেকে টালিগঞ্জের রাস্তায় আসতে বলছি, ওইখানটায় গিয়ে দাঁড়াবে, দাঁড়াতে পারবে না, ধাক্কা মারবেই তোমাকে, ওখানটা তো হন্টেড বলেই তো রবীন্দ্র ভীষণ সরোবর। ভাবে, ভীষণ ভাবে। ওটা আরো কোনো একটা মেট্রো স্টেশন আছে আরো যেটা আছে, haunted? কিন্তু আমি রবীন্দ্র সরোবরটা আমি আমি জানি। সুশোভনদাকে ধাক্কা মেরেছে, সুশোভনদা পুলিশের ডিউটি করছিল, ওকে ধাক্কা মেরেছে, আরেকজনকে তো ধাক্কা মেরে ফেলেই দিয়েছে। রবীন্দ্র সরোবরে হ্যাঁ, হ্যাঁ, সুশোভনদার রূপাদির হাজবেন্ড, হ্যাঁ, সুশোভনদারও ঘটনা এটা ঘটেছে। মানে ওইখানটা ধাক্কা খেয়েছে রবীন্দ্র একদম, সরোবর একদম, ও metro তো আরো সাংঘাতিক ঘটনা, কারণ ও মর্গে ডিউটি করেছে। হ্যাঁ, ওর আরো মানে এরকমও আমাকে বলেছে, মানে রাত 2:30-3টায় বডি এসছে, কাটতে হয়েছে, ফাটাচ্ছে মাথা, তারপর সেলাই করছে, ও নিজেও এরকম অভিজ্ঞতা আছে, এগুলো মানে আছে। সুশোভনদারও এরকম এক্সপিরিয়েন্স হয়েছে। প্রচুর, প্রচুর, একদম, ওকে নিয়েও বসতে পারিস তুই। হ্যাঁ, একদম, মানে বিভৎস উদাহরণ, মানে জীবন্ত জীবন্ত কথা বলবে ও। হ্যাঁ। এখনো। তারপরে এটাও বল যে রূপাদির যে জটা ছিল পার্লারে গেছিল, সেটা বল ও কি হ্যাঁ, হয়েছিল হ্যাঁ, ঘটনাটা। আসলে চুলটা লম্বা মানে যত লম্বা হচ্ছিল জট তত বাড়ছিল, মানে জটটা বেশ এত বড় হয়ে গেছিল। এবার জট নিয়ে আমার খুব কষ্ট হতো, এত কষ্ট হতো। এবার জটের মধ্যে ভর চলে আসতো আর কি। তখন আমি ভাবলাম যে জটটা একটু কাটবো, এটা আমি ভাবলাম জটটা কাটবো। যথারীতি আমি পার্লারে গিয়েছি, মল্লিকার পার্লার, খুব কাছের পার্লার, আমাদের পরিচিতি মেয়ে। ওর পার্লারে গিয়ে ওই মেয়েটাকে বলেছে আমার একটু চুলটা একটু কেটে দিত। ও বলছে, মানে ও ও জানতো আর কি আমি সাধনা করি। ও মা মনসা দেবীর ব্যাস শুনে আর কাটলো না। তারপর যথারীতি আরেকটা পার্লারে গেলাম, সাজো পার্লার। সাজো, ওর নাম সাজো, ওর পার্লারের মালিক হলো নমিতা। ওদেরই ওইখানে একটা মেয়ে আছে। আমি ওকে বললাম যে বাবু তুই একটু চুলটা শ্যাম্পু করে এসেছি, একটু চুলটা একটু কেটে দে, মানে জটটা একটু ঠিক একটু কেটে ছোট করে দে। ব্যাস, ও জাস্ট ও বুঝতে পারেনি, ও চুলে হাত দিতে গেছে, ও ছিটকে, আমি নিজের চোখে দেখেছি ছিটকে পড়ে গেছে। আমি বুঝতে পারছি না ও কেন পড়ে গেল, আর ও নিজেও বুঝতে পারছে না ও পড়ে গেল কেন। তারপর তো আমি কামরু কামাখ্যায় গেলাম, গিয়ে ওখানে ন্যাড়া হয়ে এসেছি। আচ্ছা, তারপরে সাপ তো তোর আশেপাশে সবসময় থাকে। হ্যাঁ, 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 আসলে ওই যেখানে মা মনসা ঝাপটের ঢালে আশ্রমে থাকতাম আমরা, বা এখনো থাকি, ওখানে আমার বাবা রয়েছেন, গুরুদেব বুকা বাবা রয়েছেন, তাকে প্রণাম। ডাক্তারবাবু রয়েছে, তাকে প্রণাম। কোয়েল ভাই আছে, আমার পঙ্কা ভাই আছে, আমার সমস্ত গুণীজনরা আছে, গুরু মহাজনরা রয়েছে, তাদেরকে প্রণাম। শত ভাইদের, সাধুগুরু সৎসঙ্গদের, তাদেরকে প্রণাম। ওখানে একটা তুই যাবি, আমার গুরুদেবের সাথে স্বয়ং তুই এসে কথা বলবি, মানে সেখানেও আরো অনেক ঘটনা আমার জীবনে ঘটেছে। এগুলো সব, এগুলো এখন থাক না নাকি? না বল, না তুই বল। না, বললি তো মা মনসা নিয়ে নিয়ে না না, কথা। বল বল। এরকম আমি একবার রাত করে রাগা একটু, মানে মানে কলকাতায় অ্যাকচুয়ালি আমি থাকতে ইচ্ছে করে না, আমার ওখানটাই বেশি ভালো লাগে। এবার আমি একটু রাত করে বিশ্বভারতী ধরে আমি যাচ্ছি, হাওড়া থেকে ট্রেনে করে যাচ্ছি, আর এমন মানে কপাল আমার, বিশ্বভারতীর শেষ শেষ প্রান্তে আমি, মানে শেষ কামরাটাতে আমি উঠেছি, আচ্ছা, একদম শেষ কামরাটাতে আমি বসেছি। আর বিশ্বভারতী ট্রেনটা খুব বড়, জানিস তো, না। অনেক বড়, অনেক বড় ট্রেন, আচ্ছা, মানে নর্মাল ট্রেনের থেকে বিশ্বভারতী ট্রেনটা অনেক বড়। হুম, আচ্ছা, এবার বাবাকে ফোন করছি, বাবা, বাবা বলছে তুই ট্রেনে উঠেছিস? আমি বলছি বাবা একটা ঘটনা ঘটে গেছে। বলছে কি? আমি বলছি যেরকম শেষ কামরায় আমি বসে আছি এবং ওখানে কোনো লোকজন নেই,
বাবা বলছে এটা আবার কিরকম, রাত 9টা বেজে যাবে, তোর আস্তে আস্তে 9:30 10টা বাজবে। মানে ঝাপটের ঢাল মানে 9:30 9টা 9:30 বা 10টা বাজা খুব একটা কঠিন ব্যাপার, হুম, বুঝতে পেরেছিস? হুম, আমাদের কলকাতার মতন এই পরিবেশটা নয়, হুম, একদম অন্য পরিবেশ। এবার রীতিমতো আমি আহ ঝাপটের ঢাল স্টেশনটা যখন আসলো, তখন বাবা বলল তুই ওখানে ট্রেন থেকে নেমে তুই একটা কাজ কর, তুই ট্রেনের ভেতর থেকে একটু এগো, এগো মানে বুঝতে পেরেছিস, মানে বগিতে যা, একটা দুটো বগি পেরিয়ে তুই সামনের দিকে আয়, না হলে তুই যখন নামবি তখন সেটা জঙ্গলে পড়বে, মানে জঙ্গলে তোকে পা দিয়ে নামতে হবে। আচ্ছা, বোঝা গেল? হুম, ট্রেনটা শেষ মানে জঙ্গল, আর সেখানে মানে খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, সাধারণ ব্যাপার নয় এটা। বাবা এটা আমাকে বলছে, বাবা খুব চিন্তা করছে। আর এমনই মানে ব্যাপার, বাবা মোবাইল আনতে ভুলে বাবা টর্চ আনতে ভুলে গেছে, বাবা মোবাইল আনতে ভুলে গেছে, কোনো আলো নেই, ঘুটঘুটে অন্ধকার, ঘুড্ডা অন্ধকার, এত অন্ধকার। আমার এক বর্ণ কথা মানে মিথ্যে নয়, তুই নিজে গিয়ে চোখে গিয়ে তুই দেখে আয়। ঝাপটের ডাল স্টেশনটা একটা গা ছমছম স্টেশন, ওখানে একটা ফকির বুগদাদি বাবা, উনি প্রচার করেছেন, স্বয়ং বুগদাদি বাবার স্থান ওটা, ওটা আমরা ভক্তি শ্রদ্ধা করি এবং আমরা খুব মানি, বুগদাদি বাবাকে মেনেই আমরা চলি। আমি ওই ফকিরেরই সাধনা করেছি, আমার বুকা বাবাও তাই, ডাক্তার বাবুও তাই, সবাই আমরা মানি ওখানে। বাবা ততক্ষণে বাইক নিয়ে চলে গেছে, শুধু বাবা ভরসা হলো বাইকের আলোটা। বাবা হাত একদম এরকম করে হাত তালি তালি দিতে, আর বাবা আমাকে বারবার বলছে, রূপা আমি যেখানে যেখানে পা দেব, বুঝতে পারছিস কতটা, হুম, আমি যেখানে যেখানে পা দেবো তুই সেখানে সেখানে পা দিবি। এটা কেন বলেছিল আজ আমি বুঝি, কারণ আজ আমি সেই জায়গায় গেছি, আমি বুঝি যে কেন বাবা এই কথাটা বলেছিল। সেই গুরুদেব, আমি ঠিক তাই করেছি। বাবা হাততালি দিচ্ছে, এগোচ্ছে, হাততালি দিচ্ছে এরকম করে, এগোচ্ছে। আমি তখন বাবা মানে ওইখান থেকে শুনতে পাচ্ছি একটা কেউটে বেরিয়েছিল, তাকে মেরে ফেললো। আমি আবার হঠাৎ করে ওই সাপকে মারা শুনে আমি আবার কাঁদতে বসে গেছি, মানে কান্না চলে এসেছে। কেন সাপটাকে মারলে তোমরা, কেন মারলে, ওর তো একটা প্রাণ ছিল। এইরকম আর কি ব্যাপারটা আর কি ঘটনা ঘটেছে। এইভাবেই আমি এগিয়ে তারপর আশ্রমে আমাকে নিয়ে যাওয়া হলো, বুঝলি। হুম। তারপর বুদ্ধদেব বাবার ওখানে অনেক মানে আমি মানে ওখানটা কি সাপ থাকে, ওই প্রচুর জন্যই প্রচুর প্রচুর সাপ প্রচুর আছে, ওই জন্যই তোকে বলেছে যে যেখানে ওটা যেখানে পা পঞ্চনাগেরই ফেলবি। আসন, আচ্ছা, ওটা ওটা পঞ্চনাগের আছে। পঞ্চনাগেরই আসন, ও, ওটা সাধারণ জায়গা নয়। ওইটা আচ্ছা, ওইখানটায় গিয়ে 1 ঘন্টা কেন 10 মিনিট বসে থাকাটাও খুব চাপের ব্যাপার। আচ্ছা, ওটা পঞ্চনাগেরই আসন, মানে ওখানে কেউ যেমন বসে থাকতে পারে না। খুব খুব মানে সেরকম মন নিয়ে যেতে হবে আর কি। আচ্ছা, তারপর তোর আরো এরকম জঙ্গলেও কোনো এক্সপিরিয়েন্স হয়েছিল? হ্যাঁ, কামরূপে গিয়ে, কামরূপের রাস্তা তো অনেক, হুম, মানে বিভিন্ন রাস্তা, মানে পাহাড়ি রাস্তা প্রচুর, হুম, শর্টকাট রাস্তা আরো আরো কঠিন রাস্তা। হুম, সেটা হয়েছিল সেখানেও শ্মশানে, ভূতনাথ শ্মশানে, ভূতনাথে বসেই আছি, ব্রহ্মপুত্র নদের সামনে বসেই আছি, অন্ধকারে উঠতে ইচ্ছে করছে না, বসেই আছি, খিদে পেট জ্বলে যাচ্ছে, তবুও উঠতে ইচ্ছে করছে না। কিসের আকর্ষণ, কিসের কি নিজেই জানি না, আচ্ছা, বুঝতে পারছি না। অন্ধকার হয়ে আছে, আমি শুধু বসেই আছি। তার মানে এরকমও ঘটনা ঘটেছে। তারপর পাহাড়ি রাস্তা দিয়ে অনেক ঘটনা আর কি। কামরূপের যেমন কথাটা আর থাক, একটা থাক কামরূপে কিছু পরে, দেখেছিলিস? ওটা থাক এখন। না, যেটা শুরু করেছিস সেটা শেষ করে দে, কামরূপে কি দেখেছিলিস? কামরূপ তো একটা সাধনারই জায়গা, হ্যাঁ, তন্ত্র সাধনারই তো জায়গা, হ্যাঁ, এবং সবাই সেখানে খুব সুন্দর একটা মন নিয়ে, সুন্দর বিষয় নিয়ে তারা সাধনা করে, দেখেছি, ভালোও লাগে। তুই কখনো গেছিস? না। পরের বার যদি আমার সঙ্গে যাস, ভালো লাগবে, নিজের চোখেই দেখে আসবি। তুই আমাকে আরেকটা বল যে তুই আম, একদম এরকম কোনো দেখেছিস যে কোনো ফিগার বা কোনো বস্তু বা কিছু তোর সামনে দাঁড়িয়ে আছে বা এরকম কিছু?
যে না, কারণ কি আমি খুব ওদেরকে শ্রদ্ধা করি তো, হ্যাঁ খুব শ্রদ্ধা করি, মানে খুব ভগবানকে যেমন মানুষ শ্রদ্ধা করে, রেসপেক্ট করিস। হ্যাঁ আমি ওদেরকে খুব রেসপেক্ট করি এবং ওদের কষ্টটা আমি বুঝতে চেষ্টা করি। কারণ এরকম ঘটনাও ঘটেছে, বলি না, একটা ছোট্ট করে একটা বলি, খুব তাহলে কিন্তু খুব কষ্ট হয়ে যাবে এটা। কারণ আমার জীবনের খুব কাছের বান্ধবী ছিল টুটুন, ননা। আজকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকে আমার পাড়ায়, তাহলে আমার সবাই জানবে যে টুটুন আর আমি জোড়া, থাকে না, হুম বন্ধু। মানে ও সেভেন্থ, আমি এইট, মানে এইরকম আর কি ব্যাপার। হুম আমরা এত সুন্দর বন্ধুত্ব আমাদের, যেখানেই যাব সেখানেই টুটুন আর রূপা। হুম এবার ও লক্ষ্মী পুজোর দিনকে, ও আজকে 8-9 বছর হয়েছে, ও সামান্য একটু ব্যাপার, মানে আম, বাপের বাড়িতে নেমন্তন্ন করেছে, খেতে আসবে, বাইকে তেল ভরা নিয়ে একটা ব্যাপার, কিচ্ছু না, সামান্য ব্যাপার, গৌতম ওর বরের নাম, টুটুন আর গৌতমের ঝগড়া হয়ে গেল কিনা, টুটুন পেট্রোল ঢেলে একদম সঙ্গে সঙ্গে আমাকে ফোন, আমি আমি যেতে যেতে ও মারা গেছে। মানে আমি ভাবতে পারিনি, কথাটা ভাবতে পারি না আমি আজও, আমি মানে মানে একেবারে নির্বাক হয়ে যায়, বাকস্তব্ধ হয়ে যায় যে টুটুন আমার মধ্যে নেই, আমাদের মধ্যে নেই। গৌতমদা বলছেন টুটুন নেই রূপা। তারপর কিছুদিন পর টুটুন আমাকে না একদম, এই যেটা বললি, একদম এসে এরকম দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আমাকে বলছে যে তুই গৌতমকে একটু গিয়ে বল রূপা, যে এটা কি স্বপ্নে দেখেছিস নাকি না, সত্যি এসছো। সামনে? হ্যাঁ, ও সত্যি এসছে, ওই তো ওরকম 3টে 3:30 নাগাদ ও এসছে একদম। রাত্রির বেলা? হ্যাঁ, ও এরকম ভোর হয় হয় এরকম সময় এসছে, এসে আমাকে বলছে যে তুই একটু বল, কাঁদছে, খুব কাঁদছে, আমি খুব কষ্ট পাচ্ছি, আমাকে আমার ওই যে কি বলে বল, আরে গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে দিয়ে আসতে বল, আর তুই কিন্তু যাবি। তখন আমি আবার বলছি টুটুনকে, টুটুন আমি নিজে গিয়ে দিয়ে আসবো, আমি নিজে তো গয়ায় খুব যাই, হুম আমি দিয়ে আসবো, আমি যাব। আমি ভোর হতে না হতে ওর মার কাছে গেছি। কাকিমা কাকিমা বলে, রূপা এত ভোরবেলা, কাকিমা এরকম এরকম ঘটনা, টুটুন এসেছে, টুটুন আমাকে বলছে আমি কষ্ট পাচ্ছি। আবার গৌতমদার কাছে গেলাম, তারপর বোধহয় গৌতমদা বললো রূপা আমি দিয়ে এসেছি গিয়ে। একদম সত্য ঘটনা এটা, একদম আমাদের পাড়ায় কাছে, কাছেরই বান্ধবী আমি হারিয়েছি। আরেক বান্ধবীকে এই 5-6 বছর হলো, ও মারা গেল, ও ডেড বডি আমি আনলাম দমদম, তোদের নাগের বাজার এখানে এসেছিলাম, ওকে তো আমি সাজালাম পুরো, পায়ে আলতা, সিঁদুর, শাঁখা, শাড়ি সব পরিয়ে আমি শ্মশানে নিয়ে আসলাম। এই যে বাগবাজার, এখানে বল কি শ্মশান, ভূতনাথ, হুম এখানে নিয়ে নিমতলা আসলাম, ঘাটে। নিমতলা ঘাট, এখানে নিয়ে আসলাম, ওকে পোড়ালাম। আসলে আমি তো যেতে পারি না, কারণ আমি কেন কোনো এরকম জায়গায় আমি যাই না, কারণ আমার কেন জানি না কোনো অংশ মনে হয় জিনিসগুলো আমি ক্যাচ করে ফেলি। যাই হোক, সেই জন্যে আমি যেতে চাই না, আমার মনটাও খারাপ হয়ে যায়। তুই এটাকে খুব মানে একদমই নর্মাল তুই ভাবেই, নর্মাল ভাবে নিস, আমি নর্মাল নর্মাল ভাবে ভাবে নিতে পারি না। মানে যাই হোক, সেটা আলাদা কজ আছে আমার, না না। তারপর কারণ আমার মা যখন চলে যায় আমি ফিল করেছিলাম, তো সেই জন্য আমি তোকে আরো জিজ্ঞাসা করলাম। তারপরে তোর এরকমও প্রচুর একটা ঘটনা, আরো কিছু কিছু আছে যেগুলো তুই আমাকে মানে বাইরে কিছু এরকম হয়েছিল, যে কোথাও ঘুরতে গিয়ে বা কোনো জঙ্গলের মধ্যে কিছু একটা এরকম বলেছিলিস তুই। একবার দীঘায় হয়েছে এরকম, দীঘায়, হুম দীঘায় আমি অনেকবার গিয়েছি। যেই হোটেলটা নিয়েছিলাম হুম ওরা আমাদের কাছে বলেনি, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম। হুম আমি তো সুশোভনদা, বনি, ঠিক আছে, বনি তখন ওই 7-8 পরে, আমরা হঠাৎ করে একদিকে দীঘা যাব, মন খারাপ দীঘা যাব, কথা বলতে বলতে দীঘার পুরী চলে যেতাম। হুম এবার দীঘা গেলাম, এই বাবা, দীঘার বাথরুমটাতে যখন আমি মানে প্রথমে আমরা দেখিনি, মানে আমাদের হ্যান্ড ওভার করে দিচ্ছি, তারপরে ব্যাপারটা দেখেছি, দেখি পুরো রক্ত, হ্যাঁ, পুরো রক্তের ছাপ, এরকম রক্তের, ওয়ালে। একদম দেওয়াল ভর্তি রক্তের ছাপ। হ্যাঁ আমি তো তখন সুশোভনকে বলছি শিগগিরই ফোন করো, ঘর চেঞ্জ করো, নিশ্চয়ই এখানে রাতে ঘুমাতে পারবো না, কিছু একটা ঘটনা আছে। তখন সুশোভন ম্যানেজারকে ডেকে পাঠালো, আপনারা এখনো আসুন তো ঘরে, এরকম চাদর ফাদর নোংরা টোংরা, মনে হয় না যে এই ঘরটা কেউ ব্যবহার করে, আপনারা কি ঘর দিয়েছেন। তখন ম্যানেজার অনেকক্ষণ চুপ করে থেকে আমাদের প্রথমে ঘরটা চেঞ্জ করালো, তারপর মানে উনি ওই ঘরটা
মানে এরকমই হয়েছে আর কি। ঘরটা তো মার্ডার হয়েছিল। হতে পারে, মানে কিছু একটা হয়েছিল যেগুলো হুম ভালো হুম করে হুম। ক্লিনও হয়নি আর কি, হ্যাঁ তোদেরকে হ্যাঁ ওই ঘরে থাকতে দিয়ে দিয়েছিল, মানে হ্যাঁ কোনো হ্যাঁ। অসুবিধা ফিল করিসনি ঘরটা না ঢোকার পরে? অতটা আমি মানে সঙ্গে সঙ্গেই তো হয়েছে ঘটনাটা। আর আমি বুঝে গেছি, আর ওই যে বললাম আমি বুঝে যাই, মানে বুঝে যাই, ব্যাপারটা বুঝে যাই, মানে হয়তো বুঝিয়ে দেয় আমাকে। যার জন্য আমার কোনো, তোর বাড়িতে গিয়ে যেমন আমি বসেছি, আমি বুঝতে পারছি, আমি তোর ভেতরের ঘরে টয়লেটে গেলাম, তখন আমার মনে হলো, কিন্তু ক্ষতি করেনি কেউ, ক্ষতি করা বা গায়ের মধ্যে টাচ করা বা কিছু, এগুলো কখনোই ওরা কিছু করেনি বা করেও না, আমি এটা লক্ষ্য করেছি। কিন্তু আমি এত শ্মশানে থেকেছি, এত থাকি, এখনো আজও আমার ঘরও শ্মশানের কাছে। তোকে একদিন এই সাধনা নিয়ে বসবো আমি, আজকে তো এইগুলো জিজ্ঞাসা হ্যাঁ কথা হ্যাঁ বলছি, ঠিক আছে। একদিন তোর এই সাধনার জগৎ নিয়ে বসবো, যেদিন তুই বলবি যে কেন তুই সাধনাতে চলে গেছিস, তুই সাধনা করে মানে কেন গেলি আর কেন এই রাস্তাটা তুই চুজ করে নিলি আস্তে আস্তে। কারণ তোর তুই যে ফিল্ডে ছিলিস তোর সেখানে খুব ভালো ফিউচারও ছিল, তুই আজকে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে মানে একদম অন্য জগতে চলে গেছিস আর কি। যাই হোক, সেটা কোনো মানে কারণ থাকে মানুষের যার জন্য মানুষ চলে যায়। হ্যাঁ, সেই জন্য আমি বলছি। আর একটা কিছু ঘুরতে গিয়ে কোথাও কিছু বলেছিলিস? সেটা হচ্ছে, এটা গ্যাংটকে হয়েছে। হ্যাঁ, সেটা বল। পাহাড়ি। পাহাড়ে হ্যাঁ কি পাহাড়ি। হয়েছিল? ওই শপিং করতে বেরিয়েছিলাম হুম গ্যাংটকে। মানে সেদিনকে খুব বৃষ্টি হয়েছিল গ্যাংটকে, সেটাও আমি, সুশোভনদা আর বনি, হুম ঠিক আছে। হঠাৎ দেখি, প্রথম দেখলাম 4-5 জন কি কি যেন ওদের ভাষায় কথা বললো, আর ওরা আমাদের কাছে আসছে, কাছে এগিয়ে আসছে, বুঝতে পারছি না, আমার পাড়ার ছেলে ঠেলে বোধহয় এরকম। তারপর দেখলাম তাদের মধ্যে একটা হোটেলের পরিচিত একটা ছেলে আছে। আচ্ছা আমার কেমন যেন একটা সন্দেহ লাগলো। আমি ওখানে স্টপ হয়ে সুশোভনকে আর বনিকে দু হাতে দুজনকে ধরে দাঁড়িয়ে গেলাম। আমি বললাম যে আমি আর উঠবো না হুম আজকে, হুম প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমরা ফিরে যাই, চলো হ্যাঁ আমরা ফিরে যাই। হ্যাঁ তখন সুশোভন বলছে কেন, কেন যাব না, আমি বললাম চলো ফিরে যাই। হুম তারপর আমরা সেখান থেকে কিন্তু ওই গ্যাংটকের হোটেলে আমরা ফিরে এসেছিলাম, হুম এবং আমি দেখেছিলাম রাস্তাটার মধ্যেই যেন কিরকম একটা অন্ধকার গুড়গুড়, মানে ঠিক না, ওই রাস্তাটা ঠিকঠাক নয়, ঠিকঠাক নয়, মানে এটা এমন কিছু দেখিনি, মনে হলো যেন কেউ ধাক্কা টাক্কা মেরে দেবে বা কিছু একটা বিপদ হবে, এরকম একটা মানে সংকেত তোর পেয়েছি। মাথার মধ্যে আগে থেকে হ্যাঁ কাজ হ্যাঁ করে কাজ তোর করে, কোনো জায়গায় গেলে যে এরকম কিছু হ্যাঁ হতে হ্যাঁ পারে হ্যাঁ বা কিছু এরকম একটা কিছু হবে, সংকেত, এই যে গা কাটা দিয়ে ওঠে এই সেই জিনিসটা, জায়গাটা থেকে তুই এড়িয়ে চলে যাস হ্যাঁ আর কি হ্যাঁ হ্যাঁ। রাস্তাটা। আর এরকম কোনো কিছু যে চাক্ষুষ দেখেছিস? থাক না, আজ থাক, আজকে আর ভালো না, আর লাগছে না। একটা দুটো বল, তারপরে তোর সাধনা জগতে কথা বলবো অন্যদিন। আজকে আর একটা দুটো বল যেটা তুই চাক্ষুষ দেখেছিস। কি বলবো বল? তোর কাছে অনেক ঘটনা আছে, আর একটা বল, কারণ সাধনার জগতে যারা থাকে তাদের কাছে এগুলো অফুরন্ত থাকে। আর একটা না ঘটনা বল। সেটা তো আমি তারাপীঠে, আহ, তারাপীঠে এরকম আহ, মরা পোড়াচ্ছে, আমি ছাই স্তূপ, যে যাবে আর কি, জানি না তুই গেছিস কিনা, মহাশ্মশান, মহাশ্মশানের মহাশ্মশান মানেই ছাই স্তূপ, ছাই ছাই, হুম, বিশাল বিশাল, মানে বিশাল ছাই স্তূপ, সেখানে বসতে হয়, ওই ডোমরা এসে ছাইগুলোকে সমান করে, তারপর মরা আসলো, মৃতদেহ আসলো, ওই পাশে বসে ধ্যান জপ করে, আমিও করেছি, তার তাপ শরীরে আসে, এবং পোড়া মাংসর গন্ধ সামনে আসে, নাকে আসে, তার মধ্যেই জপ করছি। এটা জপ করতে হয় অ্যাকচুয়ালি, তোকে বলছিলাম না, মানে সবকিছুর মূলে একটা জপ, মানে জপই চলে আসে, বুঝছিস, কারণ জপই তোকে শান্ত করবে, জপই তোকে আহ, সাধনার পথ দেখাবে, জপই তোকে একটা ভয় ভীতি থেকে একটা একটা গণ্ডি তৈরি করবে, যে এটার ভেতরে কেউ আসতে পারবে না, এটার মধ্যে তুই শুধু থাকবি, এটার এই গণ্ডিটা কাটা, মানে গণ্ডি কাটা হয়ে গেল তোর মধ্যে, সেই সেই রকম ব্যাপারও একটা আছে। এবার কেউ বিশ্বাস করে এটা, কেউ বিশ্বাস করে না, তুই যে কাজ করছিস আমার ভালো লাগছে,
কারণ এগিয়ে এসছি, সেই কাজ তো কেউ করে না সাধারণত, খুব কম করে, এবং আমরা টিভিতে দেখতেও পাই। তুই এগিয়ে যা, আমি বলি আজকের মতন এখানে না, তুই সে- তারাপীঠের ঘটনাটা বল যে কি হয়েছিল তারাপীঠে। আজকে থাক, ওটা একটা অন্যরকম তো, না, একটু বল ভালো আজকে। লাগবে। আজকে এটা ওইটা বলেই খতম করব, ওটা আমাকে বল কি হয়েছিল তারাপীঠে। ওটা মধ্যরাত আর কি। হুম। তারাপীঠ শ্মশান একটু ছমছমই করে। হ্যাঁ, আহ, আমি গিয়েছি, আমি জানি। গেছিস তো, গা ছমছম ছমছম করে। আহ, আরো যদি তুই কৌশিকী অমাবস্যায় প্রচুর ভিড় থাকে নর্মাল দিনে। ওই ওই মধ্যরাত যত রাত হবে তত, কিন্তু যখন মায়ের জবটা করি তখন কিন্তু আর ওই ভয়ভীতি থাকে না। ওরা কিন্তু থাকে না, কাছে থাকে না কেউ। আমি এমনিতেও অনেকেই, আবার অনেকে আমাকে প্রশ্নও করেছে যে এরকম তোমার সঙ্গে ওদের কি সম্পর্ক। তখন আমি ওদেরকে এরকমই বলি যে আমি তো ওদের মা। হ্যাঁ, আচ্ছা। মানে শাশুড়ি যারা থাকে ভূত পেত্নী, তাদের মা। কারণ আমি প্রত্যেক দিন, মানে প্রত্যেকবার, বহু বছর কালী পুজোর রাত আমার কাছে একটা অন্য রকমের রাত। কালী পুজোর রাত মানে আমার কাছে পাড়ার সবাই জানে, কালী পুজোর রাত মানে রূপা বৌদি পুজোর শেষে কালীঘাট মহাশ্মশানে সে যাবেই যাবে। পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে আটকিয়ে রাখার, কোনো শক্তি নেই। এবং সুষমনদাও বাধ্য আমার সাথে সাথে যাওয়ার, এবং আমাকে নিয়ে বাইক নিয়ে ছুটছে। বহুত বছর এরকম হয়েছে, পাড়ার ছেলেরা গেছে, দেখতে গেছে যে আমি কি করি, আলটিমেট আমি কি করি, মানে এই সেতে গিয়ে দেখছি এই মানে মহাশ্মশানে গিয়ে আমি বসে থাকবো। কিছু না, ওই যে বললাম, আমি জব চুপ করে করা। হ্যাঁ, চুপ করে বসে থাকবো। আমাকে বহু পুলিশও দেখে, তারাও কিছু বলে না, কিছু গাইরা কি বোঝে। আমার ভালো লাগে, আমি বসে থাকি, কিছু করি না, আমি চুপ হয়ে বসে থাকি এরকম। জব, বিলীন হয়ে যাস। হ্যাঁ, জব করতে থাকি, আমি বিলীন হয়ে যাই, right. ওই মানে তারাপীঠে কি কিছু হয়েছিল এমন? তারাপীঠে অনেক সময় অনেক কিছু দেখেছি আর কি। যেমন? ওরকম মায়ের মানে একটা, ধর খুব ধ্যান জ্ঞান করে ডাকছিস, মনে হলো যেন কেউ একদম এরকম টাচ করে বেরিয়ে গেল, জাস্ট টাচ করে বেরিয়ে গেল শরীর, তুই ঝাঁকানি দিয়ে তো আমি উঠলি। তোকে একটা প্রশ্ন করব, তাহলে আমার সাথে এটা কি হয়েছিল আমাকে বল। আমার বান্ধবীর বাড়িতে কালী পুজো ছিল, ঠিক আছে। তো অমাবস্যা ঘোর, তো আমরা আলপনা দিচ্ছিলাম, আমি আর আমার বান্ধবী, ঠিক আছে। এবার আগের দিন পরের দিন ঠাকুর আসবে, আলপনা দিচ্ছিলাম, প্যাঁচা ডাকছিল। প্যাঁচা ডেকেছে মানে নেগেটিভিটির প্রেজেন্স আছে। আচ্ছা, হঠাৎ করে ওদের জানলাটা, কাঁচের জানলাটা খড়খড় 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 করে আওয়াজ, মানে মনে হচ্ছে যেন 10-15টা বাঁদর এসে বা কিছুতে এসে কাঁচের জানলায় কেউ আঁচড় দিচ্ছে। আঁচড় দিচ্ছে। তারপর কিছুক্ষণ বাদে কাছে ওটা মানে কি হলো কি হলো কি হলো না, ঘর ঘরানি আওয়াজটা এত, কোথায় সবাই বেরিয়ে এসেছে। ওদের এসিটা খারাপ হয়ে গেছে, আচ্ছা বুঝলাম এসি খারাপ হয়ে গেছে। আমি বসেছিলাম, আমি আরো আলপনা দিচ্ছিলাম, কোথা থেকে একটা কুকুর এলো, ঠিক আছে। কুকুরটা এসে আমরা যেখানে আলপনা দিচ্ছি ঠিক আমার সামনে ধপ করে শুয়ে পড়লো, ঠিক আছে। ততক্ষণ অব্দি কুকুরটা শুয়েছিল, যতক্ষণ না ঘোর অমাবস্যা, তো যতক্ষণ না আমি ঘরে গেছি, মানে ও ঠিক আমার পাশেই শুয়ে আছে, না এদিক খেলছে না ওদিক খেলছে। তারপরে কি হয়েছে শোন, আম, আমি সত্যি কথা বলতে আমি অত ভগবানের কিছু জানি না, কারণ আমি একজন এমনই ঘরে জন্মেছি, আমার বাবা একজন কমিউনিস্ট ছিলেন। আমরা ভগবান, পুজো পাঠ এসব অত কিছু দেখে মানুষ হয়নি, বড় হয়নি, সো আমি অনেক কিছু জানিও না। তো যাই হোক, তো কুকুরটার ওই দিন হলো রাত্রে ঢুকে গেলাম, 3টের সময়, 3টে 4টের সময় ঢুকেছি, চলে গেল কুকুরটা। পরদিন থেকে যতক্ষণ অমাবস্যা ছিল বা যতক্ষণ ঠাকুর বিসর্জন হয়নি, কুকুরটা ওখানেই ছিল। সব থেকে অবাক করা ব্যাপার, যেদিন মায়ের বিসর্জন হয়, আহ, ও কি যেন বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, যেদিন কালী পুজোর দিন মায়ের আরতি হয় না, তুই আমাকে শুধু এইটা বল, আমি ধুনুচিটা হাতে নিয়েছিলাম মায়ের, আমার এই পুরো এখান থেকে ঠান্ডা স্রোত বয়ে পুরো শরীর থেকে নেমে গেল। এই যে বললাম আমার শরীরটা আবার ওরকম হলো, পুরো ঠান্ডা স্রোত, একটা ধুনুচিটা হাতে নিয়ে ধুনুচি করবো, পুরো এখান দিয়ে বয়ে পুরো শরীর ধরে বয়ে চলে গেল। ওটা কি ছিল, মানে আমি একটা পডকাস্টে শুনছিলাম, যেই শক্তি তুমি আরাধনা করতে যাচ্ছ, তোমার যদি এরকম কখনো
গায়ে কাটা দিচ্ছে, এরকম কখনো হয়, তার মানে সেই শক্তি তোমাকে ছুঁয়ে দিয়েছে, শক্তিটা শুয়ে সেই শক্তি তোমাকে ছুঁয়েছে। হুম, সেই শক্তি যদি ছোঁয় তবেই নাকি এরকম হয়। হুম, হুম, তো আমি জানি না আমাকে মা ছুঁয়েছিলেন কিনা, আমার আইডিয়া নেই। মাই ছুঁয়েছিলেন। মা হতে পারে মাই, ছুঁয়েছেন, কারণ পুরো ঠান্ডা স্রোতটা আমার এইখান থেকে ঢুকেছে, মাথার সামনে। পুরো শরীর দিয়ে বেরিয়ে গেল। এইবার কুকুরের ঘটনাটা শোন। ও তখনও যায়নি যতক্ষণ না মায়ের বিসর্জন হয়েছে। হুম, মায়ের যখন বিসর্জন হচ্ছে, মান বেশ খানিকটা হেঁটে পুকুরে আমরা দিতে যাব। হুম, আমরা বেরিয়েছি ঠাকুরের মূর্তি নিয়ে, কুকুরটা আমার ঠিক আগে আগে যাচ্ছে, যে সেরকম করে পিছনে ঘুরে দেখছে আমি ওর সাথে যাচ্ছি কিনা। ও পুরো রাস্তাটা আমাকে ওরকম গার্ড দিতে দিতে, যেখানে বিসর্জন হচ্ছে সেখানে অন্য পাড়ার পুকুরে ওকে ধেয়ে এসছে, তারপরেও ও মানে শক্তভাবে ও আমার আগে আগে যাচ্ছে। এবং ধর আমরা বিসর্জন হচ্ছে এই পুকুরে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওইখানে গিয়ে কুকুরটা দাঁড়িয়ে ওর লক্ষ্যটা ঠিক আমার দিকেই ভাবে, হুম, ঠিক আছে। এবং বিসর্জন হয়ে যাওয়ার পরও ওই কুকুরটা আমার সাথে সাথে এসেছে, এবং আমার সাথে বিসর্জন দিতে অন্তত 25-30 জন গেছে, সবাই ওই কুকুরটার ওই ব্যবহার দেখে অবাক হয়ে গেছে। নাও আমাকে চেনে, নাও আমাকে জানে, মানে সবাই অবাক যে কুকুরটা এরকম বিহেভিয়ার করছে কেন। মানে আমি যত যাচ্ছি ও এগোচ্ছে, ঠিক কাল ভৈরব। কাল ভৈরব, হ্যাঁ, আমার সাথেও আছে এরকম। কাল ভৈরবের আশীর্বাদ। কাল ভৈরবের আশীর্বাদ। হ্যাঁ, বেশ তো ভালো। সেইটা আমাকে আরো একজন বলেছে যে তোর উপর স্বয়ং কাল ভৈরবের আশীর্বাদ আছে। কুকুর কাল ভৈরবেরই রূপ, রূপ, একদম। মানে বাহন তো। বাহ, এরকম ঘুরে ঘুরে, জানিস, এরকম ঘুরে ঘুরে আমাকে দেখছে, ও আমাকে নিয়ে গেল। আমি ওখানে গেলেই বাধা। সব থেকে চুকে চুকে আমার চলে গাটা কিন্তু সত্যি কাটা দিচ্ছে। হ্যাঁ, এবার সব থেকে একটা কথা আমি বলি, এর পরের কথাটা হচ্ছে, ওই দিনের পর থেকে আমি যে ওদের বাড়িতে ঢুকলাম এবং আমি ওখান থেকে যে চলে গেলাম, ওই দিনের পর থেকে কুকুরটাকে আর কেউ দেখেনি। মানে সেদিন রাত্রে যখন অমাবস্যা ছিল, আমার আশেপাশে এমন কিছু ছিল যার জন্য ও এসে ধূপ করে এরকম আমার পাশে শুয়ে পড়লো। ও প্রোটেকশনটা দিল, প্রোটেকশনটা দিল ও প্রোটেকশনটা আমাকে। দিল তোকে আর কি, বুঝতে ও পেরেছিস? পুরো 3টে ওটা- দিন আমাকে প্রোটেকশন দিয়েছে ও হ্যাঁ, আমার। আমি এমনকি আমি সিঁড়ি থেকে বেরিয়ে মানে আমি ঘর থেকে বেরোলাম, বেরিয়ে ওর মাথাতেও আমি একটু আদর করলাম, হুম, ছুঁয়ে, যে আমি একটু আদর হুম, করলাম, যে ও হুম, আমাকে, আমি আমি তো বুঝতে পারছি ও আমাকে প্রোটেক্ট করছে। হুম, আমি তো কোথাও বুঝতে পারছি যে ও আমার প্রোটেকশনের জন্যই ওখানে আছে। right, right. কিন্তু মানে তারপরে কুকুরটাকে কিন্তু কেউ দেখেনি। আমি তারপরে কতবার ইলার বাড়িতে গেছি, কিন্তু কুকুরটাকে কেউ দেখেনি, কেউ বলতেও পারে না কুকুরটা কোথায় গেছে। ঠিক, ওরা ওই পেরিতে দ্রুত আর কি। যাই হোক, কোনো অংশে আমার মনে হয় আমি জীবনে এত কিছু সহ্য করেছি যে স্বয়ং ভগবান হয়তো আমার সাথে থাকেন। সেই জন্য হয়তো আমি এখনো যুঝে চলতে পারছি। যাই হোক, তুই সাধনার দিকে চলে গেছিস, আমি এমনি খুব খুশি যে তুই সাধনার দিকে গেছিস, বা তুই, আমার তোর কাছে এই সাধনার ব্যাপারে অনেক কিছু জানার আছে, শুধু আমার না, পাবলিকেরও জানার আছে, আচ্ছা, যে কি করলে কি হয়, বা কি সাধনা করলে মানুষের, যে এই যে মানুষ আজকাল খুব ব্ল্যাক ম্যাজিক করে, মানুষ নিজের নেগেটিভিটি গুলো কাটাবে কি করে পাশ থেকে, এই ব্ল্যাক ম্যাজিক গুলোকে কি করে নিজের থেকে সরাবে। কারণ আজকাল একটা ট্রেন্ডিং হয়ে গেছে, তুমি যদি কারো ভালো করতে না পারো না, কিন্তু তুমি কাউকে দেখে জ্বলে যাচ্ছ, একদম হয়তো কিছু ক্ষতি করতে পারো, কি হয়তো তুমি ফিজিক্যালি কিছু করতে পারছো না, কিন্তু তোমরা অনেকেই আছে এরকম ব্ল্যাক ম্যাজিকের সাহারা নিয়ে নেয়, মানে হলে ভালো, না হলেও অসুবিধা নেই, ম্যাটারটা হয়ে গেছে এইরকম আর কি। তো জানি না, আমার মনে হয় পৃথিবীতে সবকিছু বুমেরাং, আপনি যেরকম করবেন সেরকম আপনার কাছে একদিন ঘুরে আসবে। হ্যাঁ, সবার ভালো চাইতে হয় হ্যাঁ, সবসময়, সবসময় ভালো চাইতে তুই তো হয়। এগুলো জানিস সবাই যে কি করে মানুষ সুন্দর, নিজের ব্ল্যাক ম্যাজিক কাটাবে, বা কিরকম সবাই ভালো ধরনের কি থাকুক, হয়। এই কামনাই রইলো আমার আজকে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং কোনো অশুভ শক্তি যেন কোনো মানুষকে না ছোঁয়ে, তোকেও যেন না ছোঁয়ে, তুইও ভালো থাকিস, সুস্থ থাকিস। আজকে এই বলেই আমি তো নমস্কার নমস্কার সবাইকে, সবাইকে, রূপাদিকে ভালো আবার থাকবেন। একদিন নিয়ে আসবো। রূপাদের কাছ থেকে সাধনার ব্যাপারে অনেক কিছু জানার আছে। তো আজকের জন্য টাটা, থ্যাংক ইউ সো মাচ।